আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। এসএসসি 26-এর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমাদের যে মহা ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে, সেটা আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। মহা ম্যারাথন ক্লাসের দ্বিতীয় ক্লাস। আমরা যদিও প্রথম ক্লাসে পুরোটা কভার করতে পারিনি, আমাদের দুইটা অধ্যায় আমরা কমপ্লিট করতে পেরেছিলাম, তবে ফুল শেষ করতে পারিনি। স্থিতিস্থাপক টপিকটা বাকি থেকে গেছিল, ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো তোমরা ভিডিও পাবা, তোমরা সেখান থেকে একটু দেখে নিও, ওই টপিকটা একটু কভার করে নিবা। আজকে আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে চলে এসেছি। আমরা থার্ড চ্যাপ্টার থেকে শুরু করি। যদিও আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক ছিল হচ্ছে 7, 8, 9, 10। হ্যাঁ, 7, 8, 9, 10 এগুলো আমাদের হচ্ছে 6, 7, 8, 9, 10 এগুলো আমাদের ছিল। তো আমরা হচ্ছে আজকে আমরা সবাই একটু জয়েন করি। হ্যাঁ, সবাই একটু জয়েন করি। তোমাদের ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে একটু শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। শুরু হচ্ছে সেটা আজকে হচ্ছে আমাদের, তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদের একটু শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হতে পারে। ওকে, সবাইকে একটু শেয়ার করে দাও, সবাইকে দ্রুত, সবাইকে একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে আজকে পড়বো থার্ড চ্যাপ্টার থেকে আমরা শুরু করি, ঠিক আছে? যতটুকু পারা যায় আমরা চেষ্টা করবো আজকে পড়ানোর জন্য, এবং যদি থেকে যায় কিছু অংশ আমরা সেটা পরবর্তী ক্লাসে আগে পড়বো আর কি। তোমাদের যেহেতু ইকোনমিক্সের আগে বন্ধ নাই, এটা একটা প্রবলেম, তবুও আমরা চেষ্টা করবো ওই দিন বিকালে হইলো এবং রাতে হইলো ক্লাস দিয়ে ওইগুলো কাভার করে দেওয়ার জন্য বাকি অংশটুকু, ঠিক আছে? আমরা সবাই একটু শেয়ার করে দিব। হ্যাঁ, একযোগে সবাই একটু শেয়ার করে দিবা। আজকে আমরা ফাড়াফাড়ি করে আমাদের যে অধ্যায়গুলো থার্ড থেকে আমরা শুরু করতেছি, থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে করে আমরা যাবো ইনশাল্লাহ একটা করে। তো কোন কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ সে অংশটা আমি ভালো করে দেখাই দিব ইনশাল্লাহ। সো সবাই চলে আসো। হ্যাঁ, সবাই চলে আসো। ওকে, আমরা সবাই একটু জয়েন করে ফেলি। প্রায় 120 জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আমাদের সাথে রয়েছে কামরুজ্জামান, আমাদের সাথে রায়হানও যুক্ত হয়ে আছে। ওকে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম রায়হান। তারপর হচ্ছে লিটন আছে আমাদের সাথে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর আমাদের সাথে রয়েছে শাহিন, হেভি টপিক আজকে। ওকে ফাইন। তারপর আমাদের সাথে রয়েছে নাসরিন সুলতানা। ওকে করেছে স্যার। আমাদের সাথে কিয়াস খান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে নাসরিন সুলতানা। ওকে, সবাই একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই সবাই দ্রুত করবা, দ্রুত করবা, সবাই একটু শেয়ার করে দাও। আমরা বেশি সময় নষ্ট করবো না, যেহেতু তোমাদের হাতে সময় খুবই কম, খুবই তোমাদের গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলো। সো আমরা একটু সবাই একসাথে সবাই একটু শেয়ার করে দেবো। দ্রুত করো। কই এখনো তো 200 জন হচ্ছে না, কি করতেছো তোমরা? দ্রুত করো। আজকে 7টা অধ্যায় একসাথে পড়াবেন। এখন চেষ্টা করব, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করব। যদি নাও পারি সমস্যা নেই, সেটা আমি নিয়ে দিব তোমাদেরকে ইনশাআল্লাহ। তোমাদের টেনশন করতে হবে না ইনশাআল্লাহ, টেনশন করতে হবে না, কেমন? আচ্ছা, লামি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নাসরিন সুলতান রয়েছে, শেয়ারডান বলছে ওকে। বাপ্পি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রোহান ইসলাম আছে, স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। নুসরাত জাহান আছে আমাদের সাথে। ওকে, তারপর আমাদের সাথে মায়া বিতি আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সুপর্ণা চক্রবর্তী আমাদের সাথে রয়েছে। ওকে, আমাদের সাথে কাজী মিফতা আছে, আমাদের সাথে রয়েছে লিটন রায়। তারপর হচ্ছে ভাইয়া আমি আছি। আচ্ছা, তারপর আরাফাত রহমান আছে। ওকে, যে যেখান থেকে যুক্ত হয়েছো আমাদের একটু কমেন্ট করে জানাও যে কে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসে তোমরা যুক্ত হয়েছো। যে যেখান থেকে যুক্ত হয়েছো একটু আমাদেরকে জানাবে, তুমি কোন এলাকা থেকে আমাদের সাথে এই ক্লাসে যুক্ত হয়েছো। তোমরা একটু শেয়ার করে দিও, সবাই একযোগে একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, একযোগে সবাই একটু শেয়ার করে দাও। আমি আস্তে আস্তে আমাদের টপিকে ঢুকতেছি, যাচ্ছি টপিকে, তোমরা একটু শেয়ার করে দাও। আগে 1 মিনিট আমি সময় নিচ্ছি, জাস্ট 1 মিনিট, তারপর আমরা আমাদের মূল ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 মিনিট সময় নিচ্ছি, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, আমাদের সাথে রয়েছে লিটন আছে। আচ্ছা, ভাইয়া আদাফ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে জায়রা কুলসুম আমাদের সাথে আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আনিকা আমাদের সাথে রয়েছে, আনিকা বরিশাল থেকে দেখতে পাচ্ছি। আমাদের সাথে রয়েছে হামিদা আক্তার, স্যার আমি চট্টগ্রাম থেকে। ওকে, রনি আহমেদ আছে আমাদের সাথে। ভাইয়া ক্লাসটা কি ইউটিউবে পাওয়া যাবে? জি ইনশাল্লাহ পাওয়া যাবে। তারপরে হচ্ছে গোপাল চন্দ্র দাস আমাদের সাথে রয়েছে, স্যার কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শিমু আছে, সালাম দিয়েছে, স্যার কেমন আছেন? ক্লাস 1 এবং 2 অধ্যায় করাইছেন? জি জি জি, ক্লাস 1 এবং 2 অধ্যায় আমরা পড়ে ফেলেছি অলরেডি, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা একটু দেখে নিবা। আমরা আজকে পড়বো হচ্ছে থার্ড চ্যাপ্টার থেকে। চলো আমরা শুরু করি, আর সময় নষ্ট করছি না, আমরা ক্লাস শুরু করে চলো, ঠিক আছে? তো আমাদের যে টপিকটা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় ও আয়, এই চ্যাপ্টারটা আগে শুরুতেই বলে ফেলি। এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হবে আগে একটু সেটা আমরা একটু আলোচনা করে ফেলি, কেমন? মানে এই চ্যাপ্টারের কোন কোন টপিকটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে পরীক্ষা হুবহু প্রশ্ন আসবে। 1 নম্বর টপিক, সেই টপিকটা হচ্ছে আমরা যে ক্রমহ্রাসমান
হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এটা আমরা হচ্ছে এই টপিক থেকে আমাদের এসএসসি পরীক্ষায় প্রশ্ন হবে, সিকিউ। হ্যাঁ, 2 নম্বর আমাদের যেখান থেকে প্রশ্ন হবে সেটা হচ্ছে স্বল্পকালে একটি ফার্মের স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয়, তারপর হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্ণয়। ওকে, 3 নম্বর আমাদের যে জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হবে সেটা হচ্ছে আমাদের উৎপাদন আয় থেকে, অর্থাৎ একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই দুইটা বাজারে আমাদের যে উৎপাদন আয় সেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন হইতে পারে, অর্থাৎ উৎপাদন আয় থেকে পরীক্ষা প্রশ্ন হবে। উৎপাদন আয়, এই 3টা অংশ যদি আমরা ভালো করে পড়তে পারি আমরা ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কমন পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কমন পাবো। আচ্ছা, যারা যুক্ত হয়েছে পরে দিয়ে একটু ক্লাসটা শেয়ার করে দিও, কেমন? নিজের ওয়ালে শেয়ার করে দিলে হবে অন্তত পক্ষে। নিজের ওয়ালে শেয়ার করো, সবাই নিজের ওয়ালে শেয়ার করো, ক্লাস শেষ হলে আবার ডিলিট করে দিও, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাস চলা অবস্থায় একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও আমাদের এই ক্লাস সম্পর্কে জানতে পারে এবং আমাদের এই ক্লাসে যুক্ত হতে পারে। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিও। আর যদি 500 জন স্টুডেন্ট না হয় তাহলে এই পিডিএফ তোমরা কিন্তু পাবা না। ঠিক আছে, আজকে কিন্তু একদম টার্গেট একদম খুবই কম, জাস্ট 500 স্টুডেন্ট। গতকালকে কিন্তু 1000 স্টুডেন্ট ছিল গত ক্লাসে, তোমরা কিন্তু 600-700 করছো, তবুও তোমাদেরকে ধন্যবাদ। যদিও বলছিলাম 1000 হলে পিডিএফ দিব, কিন্তু দিয়ে দিয়েছি আমি তোমাদের মানে অনেক তোমাদেরকে অনেক কি করছি যে সদয় হয়েছে তোমাদের প্রতি। তোমাদের যেটা করতে হবে, আজকে 500 স্টুডেন্ট করতে হবে, ক্লাসে শেয়ার করে দাও সবাই। তো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তারপর হচ্ছে স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় আর উৎপাদন আয়, এই 3টা টপিক ভালো করে পড়লে আমাদের হয়ে যাবে। তবে আমি তোমাদের চ্যাপ্টারে কি আছে একবার একটু দেখাই দিব, সব পড়াবো না, কারণ সব পড়াতে গেলে অনেক সময় চলে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের হাতে যেহেতু সময়টা নাই, আমি তোমাদের সব জিনিস বুঝাতে পারবো না। আচ্ছা, চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হয়। উৎপাদন মানে কি? উৎপাদন মানে কি আমরা আগেও পড়েছি, গত চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার, সেখানেও বলেছি। উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেইটাকেই মূলত বলা হয় উৎপাদন। অর্থাৎ বাড়তি উপযোগ সৃষ্টি করা, এই কথাটাই হচ্ছে মেন। পরীক্ষা আসতে পারে উৎপাদন মানে কি, উপযোগ সৃষ্টি, এই কথাটা হচ্ছে মেন কথা। কেমন? তাহলে আমরা বলবো প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। হ্যাঁ, উৎপাদন 6 ধরনের মূলত উপযোগ সৃষ্টি করে থাকে, সেগুলো এখানে আছে। যেমন ধরো আমাদের কি আছে যে রূপের চেঞ্জের মাধ্যমে স্থানগত স্থান পরিবর্তন করে, তারপরে রয়েছে তোমার সময়গত বা কালগত, হ্যাঁ, কোনো জিনিসকে গোডাউনে রেখে এটা সময়গত উপযোগ সৃষ্টি হয়। সেবাগত, আমরা এই যে তোমাদেরকে পড়াচ্ছি এটা একটা সেবা দিচ্ছি, সেবাগত উপযোগ। সত্যগত, মালিকানা সত্য চেঞ্জের মাধ্যমে এটা হয়। জ্ঞানগত উপযোগ, যা আমাদের জ্ঞানের, যেমন ধর বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে জ্ঞানগত উপযোগ, এখান থেকে আসছে। তাহলে এই হচ্ছে মূলত বিষয়। এরপর আস্তে আস্তে উৎপাদন উপকরণ 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তবে আমি এখানে বলাতে পারবো না, জাস্ট তোমাদেরকে যেটা করতে হবে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমি জাস্ট একটু বলে দিচ্ছি, উৎপাদন উপকরণ হচ্ছে 4টা, অর্থাৎ যে কোনো একটা জিনিস উৎপাদনের জন্য তোমাদের 4টা উপকরণের সহযোগিতার প্রয়োজন হবে। 1, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা তোমাদেরকে মনে রাখতে হবে। তবে আধুনিক অর্থবিদরা আরো একটাকে কি বলেছে যে উৎপাদন উপকরণ বলেছে, সেটা হচ্ছে তোমার যেটাকে আমরা বলি যে প্রযুক্তি বা টেকনোলজি, এটাকেও কি বলেছে অর্থবিদরা উৎপাদন উপকরণ হিসেবে চিহ্নিত করেছে। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমাদের এখানে প্রত্যেকটা সম্পর্কে ভূমি কি, তারপর হচ্ছে মূলধন কি, শ্রম কি, মূলধন কি, এগুলো সম্পর্কে এখানে ডিটেলস বলছে, তোমরা একটু দেখে নিবা এগুলো সম্পর্কে। আমি একটু বলি, সেটা হচ্ছে এগুলো পারিশ্রমিকগুলো গুরুত্বপূর্ণ। যেমন ভূমি পারিশ্রমিক হচ্ছে খাজনা, মানে তুমি ভূমির জন্য ভূমি মালিককে খাজনা দিয়ে থাকো। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে 2 নাম্বার, শ্রমের জন্য হচ্ছে আমরা কি দিয়ে থাকি, মজুরি দিয়ে থাকি। শ্রমের জন্য আমরা কি দিয়ে থাকি বলতো, শ্রমের জন্য আমরা মজুরি দিয়ে থাকি। তারপর হচ্ছে মূলধনের জন্য আমরা সুদ দিয়ে থাকি, আর সংগঠনের জন্য আমরা কি দিয়ে থাকি, মুনাফা বা প্রফিট দিয়ে থাকি। হ্যাঁ, আর এগুলোই
তারপর আসছে যে উৎপাদন অপেক্ষক। হ্যাঁ, এটা একটু বোঝায় বলি, উৎপাদন অপেক্ষক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, চলো উৎপাদন অপেক্ষকটা আসলে কি। আমি যদি তোমাদেরকে বলি যে এভাবে যদি আমি একটু লিখে দিই যে উৎপাদনের পরিমাণটা, যেটাকে বলা হয় কিউ মানে কোয়ান্টিটি, উৎপাদনের পরিমাণ ডিপেন্ড করে থাকে ফাংশন অফ LAN, L ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। হ্যাঁ, এই চারটা জিনিসের উপর উৎপাদনের পরিমাণটা ডিপেন্ড করে থাকে। এই পুরো জিনিসটাকে বলা হয় একটা উৎপাদন অপেক্ষক। আর যদি আমরা একটু এভাবে বলি যে উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। তাহলে কি বলবা? উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে। ওকে, জাস্ট এটা মনে রাখবা। ওকে, এবার আমি যদি বলি এই উৎপাদন LN মানে হচ্ছে ল্যান্ড মানে লেবার, L মানে লেবার, আর K মানে ক্যাপিটাল, আর O মানে অর্গানাইজেশন। LN থেকে দুইটা যদি L নেওয়া হয় বুঝতে পারবে না কোনটা কি, সেজন্য প্রথমটা ল্যান্ড থেকে LN নেওয়া হয়েছে, আর লেবার থেকে শুধু L নেওয়া হয়েছে, আর ক্যাপিটাল থেকে K নেওয়া হয়েছে। এখন প্রশ্ন স্যার ক্যাপিটাল থেকে C নেওয়ার কথা, কিন্তু ইকোনমিক্সের C দ্বারা কস্ট মানে ব্যয়কে বোঝানো হয়। ইকোনমিক্সের C দ্বারা কস্ট বা ব্যয়কে বোঝানো হয়, সেই কারণে আমরা সেই C দ্বারা ক্যাপিটালকে বোঝাতে পারবো না, বিদায় এখানে কে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসবে স্যার কে কেন, এতগুলো আলফাবেট কে কেন নেওয়া হয়েছে? কারণ এটাকে এই ক্যাপিটালটাকে আমরা উচ্চারণ করতে পারি কে দিয়ে। হ্যাঁ, উচ্চারণ করতে কে দিয়ে। তারপর ও মানে হচ্ছে অর্গানাইজেশন, ও মানে কি বলো? অর্গানাইজেশন। সো এখান থেকে সংগঠন এখান থেকে আসছে। আচ্ছা, তো এই হচ্ছে উৎপাদন অপেক্ষক। তবে এটাকে অর্থনীতিতে একটু সহজ করেছে। সহজ কি? তারা বলেছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, তারা এই দুইটা রেখে এই ল্যান্ড এবং অর্গানাইজেশন এটাকে উজ্জ্বল করেছে বা এই দুটোকে বাদ দিয়েছে। কারণ প্রশ্ন উত্তর স্যার বাদ কেন দিছে? বাদ দিছে মানে একদম বাদ দিয়েছে এমন না, যে ল্যান্ড এবং ক্যাপিটাল এই দুইটা হচ্ছে, ল্যান্ড এবং ক্যাপিটাল এই দুইটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে, ল্যান্ড এবং অর্গানাইজেশন এই দুইটা জিনিস প্রত্যেকটা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং এগুলো পরিবর্তনের ফলে উৎপাদন তেমনটা পরিবর্তন হয় না, বিদায় মূলত কি হয়ে থাকে যে তোমার এই দুটোকে তারা বাদ দিয়েছে। তাহলে কি বলছি? এই দুটার কারণে উৎপাদন তেমনটা পরিবর্তন হয় না, বিদায় এই দুটোকে তারা কি দিয়েছে? বাদ দিয়েছে। ওকে, আচ্ছা, তো বাদ দিয়ে তারা বলছে এই দুটার কারণে যেহেতু উৎপাদন তেমনটা পরিবর্তন হয়, এই দুটো না লিখে আমরা সহজ করি। আরেকটা ব্যাখ্যা আছে যে আমরা একটা যখন রেখা আঁকি, দুইটা অক্ষ আঁকি, তখন লম্ব অক্ষ আর ভূমি অক্ষ হয়। সো দুই অক্ষে আমরা দুইটা চাইলে ভেরিয়েবল নিতে পারি, চারটা তো নিতে পারি না, সেজন্য হচ্ছে মূলত দুই আরো সহজ করার জন্য দুইটা করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এইটা গেল। এবার আসো, উৎপাদন অপেক্ষক মূলত দুই প্রকার। একটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। কথা বলি প্রথমে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে যে উৎপাদন অপেক্ষকে দুই ধরনের উপকরণ বিবেচনা করা হয়, কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল। মূলত একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল মানে কোনো টাইম ফ্রেম না। স্বল্পকাল মানে 5 বছর স্বল্পকাল, 6 বছর থেকে দীর্ঘকাল, এরকম না। স্বল্পকাল মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের স্বল্পকাল বলতে বোঝানো হয় যেখানে উৎপাদনের সকল মানে কিছু উপকরণ থাকে স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, সেটাকে বলা হয় একটা প্রতিষ্ঠানের জন্য স্বল্পকালে চলতেছে। আর একটা প্রতিষ্ঠানে যখন সকল উপকরণ পরিবর্তনশীল হয়ে যায় আর কোনো স্থির উপকরণ থাকে না, যেটা স্থির থাকতো স্বল্পকালে সেটাও চেঞ্জ হয়ে যায়, তখনই সেই প্রতিষ্ঠানের দীর্ঘকাল শুরু হয়ে যায়। কথা বোঝা গেছে? বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। মনে করো আমি বললাম যে চলো আমরা চা খাবো আজকে। হ্যাঁ, চা খাবো। তো আমি তোমাকে বললাম যে চা বানাও 5 কাপ। কি লাগবে? 5 কাপের পরিমাণ পানি, দুধ, চিনি, চা পাতা এগুলো লাগবে। আর কি লাগবে? একটা ডেক্সি লাগবে বা একটা হাঁড়ি লাগবে, পাতিল লাগবে। আচ্ছা, আমি যদি বলি 10 কাপ চা বানাও, তো তাহলে দুধ, চিনি, পানি, চা পাতা এগুলো হচ্ছে 10 কাপের পরিমাণ লাগবে, কিন্তু ডেক্সি লাগবে কয়টা? ওই একটাই। আমি যদি বলি 20 কাপ চা বানাও, তো তাহলে দুধ, চিনি, পানি, চা পাতা এগুলো লাগবে 20 কাপের পরিমাণ, কিন্তু কি তোমার হচ্ছে কি লাগবে? তোমার কি বলে সেটাকে, তোমার ডেক্সি লাগবে কয়টা? একটা। শোনো, তাহলে এখানে কোনটা স্থির উপকরণ? ডেক্সিটা। কিন্তু বাকি যে দুধ, চিনি, পানি সেগুলো হচ্ছে পরিবর্তনশীল। এখন বলতে বলো স্যার এটা কি ডেক্সিটা কি সারা জীবন স্থির থাকবে? তো না, হয়তো ওই ডেক্সিতে তুমি 50 কাপ পর্যন্ত চা বানাইতে পারবা, যখন ইচ্ছে বেশি বানাইতে হবে তখন কিন্তু ওই ডেক্সি একটা জায়গায় দুইটা হয়ে যাবে। আর যেদিনেই ডেক্সি একটার জায়গায় দুইটা তোমাকে ইউজ করতে হবে, সেদিনেই তোমার প্রতিষ্ঠানে দীর্ঘকাল শুরু হয়েছে মনে করতে হবে। তার মানে দুই ধরনের উপকরণ থাকে উৎপাদনে, কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ হচ্ছে পরিবর্তনশীল। কিছু উপকরণ কি বলছি? স্থির, আছে কিছু উপকরণ কি পরিবর্তনশীল। তাহলে একটা মানে দুই ধরনের উপকরণ থাকে উৎপাদন উপকরণ, কিছু উপকরণ হচ্ছে স্থির, কিছু উপকরণ কি বলো? পরিবর্তনশীল। ওকে,
বুঝতে পারছি আমরা? তাহলে যেটা উৎপাদনের উপর ডিপেন্ড করে যে উপকরণগুলো সেটা হচ্ছে পরিবর্তনশীল, আর যেটা উৎপাদনের উপর ডিপেন্ড উৎপাদন যেমন হোক যেটা স্থির থাকে সেটা হচ্ছে স্থির উপকরণ। তবে স্থির উপকরণ সবসময় স্থির থাকে এমন একটা সঙ্গে সেটাও পরিবর্তন হয়। তো সর্বনিম্ন উৎপাদন অপেক্ষক কি? যে উৎপাদন অপেক্ষকে কিছু উৎপাদন উপকরণ স্থির কিছু পরিবর্তনশীল, তাহলে এখানে লিখছে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে বার, এভাবে লিখছে। অর্থাৎ একটা স্থির একটা পরিবর্তনশীল বোঝাচ্ছে এখানে, যেটার উপর বার আছে সেটা স্থির, আর যেটার উপর বার নাই সেটা এখানে কি বোঝাচ্ছে? পরিবর্তনশীল বোঝাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে উৎপাদনের কিছু উপকরণ যদি স্থির হয় কিছু উপকরণ পরিবর্তনশীল হয় সেটাকে আমরা বলি যে একটা সর্বকালীন উৎপাদন অপেক্ষক। আর যদি যেমন হয় যে কিউ ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে, অর্থাৎ উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল, কোনো উপকরণ স্থির নয়, সেটাকে আমরা বলি যে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। অর্থাৎ এখানে ওই প্রতিষ্ঠানে দীর্ঘকাল শুরু হয়েছে তাই এই ক্যাপিটালটা সেখানে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে, মানে সবগুলোই পরিবর্তনশীল বোঝাচ্ছে। অর্থাৎ যেটা স্থির ছিল সেটাও যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা বলি সে প্রতিষ্ঠানের দীর্ঘকাল শুরু হয়েছে। কেমন? তাহলে আমরা সবাই কি বুঝতে পারছি? পারবো? ওকে, এবার চলো। তাহলে আমরা দুই ধরনের উৎপাদক অবস্থায় স্থির আর পরিবর্তনশীল এগুলো বুঝাই ফেলছি। তারপর এখানে একটা টপিক আছে, আচ্ছা এটা স্থির আর পরিবর্তনশীল উপকরণের পার্থক্য এখানে দেখাইছে। তারপরে এখানে আছে হচ্ছে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। এটার প্রয়োজন নাই, এটা তোমরা একটু দেখে নিতে পারো, জাস্ট এমনিতে দেখে নিবা। আমি একটু লিখে দিচ্ছি সূত্রগুলো, তাহলে আচ্ছা এখন লিখতেছি না, তোমরা একটু দেখে নিও এগুলো। এবার আমাদের উৎপাদন বিধি, হ্যাঁ এটা একটু বোঝাই দিই। শোনো, উৎপাদন বিধি থেকে তো আমাদের পরীক্ষা প্রশ্নটা আসবে, তাই না? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা। তো উৎপাদন বিধি কি? মূলত আমি যদি বলি আমি কি হার উৎপাদন উপকরণ নিয়োগ করতেছি সেই অনুযায়ী আমার উৎপাদনটা কেমন হচ্ছে সেটা আমরা যেখানে জানবো সেটাই হচ্ছে উৎপাদন বিধি। অর্থাৎ উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের পরিমাণে যে নির্ভরশীলতা, উৎপাদন ব্যয়ের তুলনায় উৎপাদনের পরিমাণে যে সম্পর্ক বা উৎপাদনের পরিমাণ অনুপাত, সেটাকে বলা হয় মূলত উৎপাদন বিধি। সো এখানে উৎপাদন বিধি মূলত দুই প্রকার, একটাকে বলা হয় স্বল্পকালীন উৎপাদন বিধি, আরেকটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাবধ উৎপাদন বিধি। তাহলে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, এই স্বল্পকালীন উৎপাদন বিধি প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে মূলত তিন প্রকারের। হ্যাঁ, একটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক, একটা বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। দুই নাম্বার হচ্ছে এক নম্বর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, দুই নম্বর হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তিন নাম্বার হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ওকে, তাহলে বলো স্বল্পকালীন উৎপাদন বিধি কয়টা? তিনটা। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। অন্যদিকে যদি আমি বলি দীর্ঘকালীন উৎপাদন বিধি কয়টা, সেখানেও তিনটা। একটাকে বলা হয় ক্রমহ্রাসমান, একটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, প্রান্তিক বলবো না, ক্রমহ্রাসমান মাত্রাগত বলবো, মাত্রাগত উৎপাদন বিধি। দুই নম্বর হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। তিন নম্বর হচ্ছে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধি মোট কয়টা বলো তো? মোট হচ্ছে উৎপাদন বিধি 6টা। একটা হচ্ছে স্বল্পকালীন 3টা, দীর্ঘকালীন 3টা। স্বল্পকালীন হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। আর দীর্ঘকালীন হচ্ছে 3টা, তাও ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। ঠিক আছে? আচ্ছা এবার শোনো, তো
এই মানে স্বল্পকালীন বিধিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এবং এটাই পরীক্ষা আসবে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। চলো আমি তোমাদের একটু দেখাই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। এর আগে একটু বলি, ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলার আগে একটু বলি, সেটা হচ্ছে আমাদের, হ্যাঁ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আগে যদি বলি, সেটা হচ্ছে আমাদের যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষা কেমন ছিল, যে কি ইকুয়াল টু ফাংশন অফ এল এবং কে বার, অর্থাৎ যে উৎপাদন বিধিগুলোর মধ্যে তুমি দেখবা যে কিছু উপকরণ থাকবে বিধি সেগুলো, আর যে উৎপাদন বিধির মধ্যে তুমি অফ এল এবং কে অর্থাৎ উৎপাদনের সকল উপকরণে পরিবর্তনশীল, কোনো কিছু স্থির নাই, সেইটাকেই বলা হয় দীর্ঘকালীন উৎপাদন বিধি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা স্বল্পকালের মধ্যে দেখবা কিছু উপকরণ স্থির, কিছু পরিবর্তনশীল, আর দীর্ঘকালের মধ্যে উৎপাদনের সকল উপকরণ কি হবে, পরিবর্তনশীল হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর আমরা যাই, আমরা প্রথমটা পড়বো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আসলে কি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে যেখানে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পাবে, অর্থাৎ যেই বিধিতে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক, যেই বিধিতে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায় তাকে আমরা বলি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেখানে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কি পায়, হ্রাস পায়। আচ্ছা, এখানে পরীক্ষা যেটা হবে যে একটা সূচি দেওয়া থাকবে, যেখানে দেওয়া আছে জমির পরিমাণ, শ্রম, এই দুটো উপকরণ দেওয়া আছে, বুঝছো, জমির পরিমাণ এবং কি দেওয়া আছে, শ্রম দেওয়া আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে বলো তো কি স্থির আছে, এই জমির পরিমাণটা স্থির কিন্তু, তাই না, জমির পরিমাণটা কোনো চেঞ্জ হচ্ছে না, স্থির আছে। আর এই যে শ্রম, এই শ্রমটা এখানে কি হচ্ছে বলো তো, শ্রমটা এখানে পরিবর্তন হচ্ছে। তাহলে একটা উপকরণ যদি স্থির থাকে, একটা উপকরণ পরিবর্তন হয়, তার মানে সেটা শেষে বলবা প্রান্তিক উৎপাদন বিধি, মানে এটা অবশ্যই স্বল্পকাল বোঝাচ্ছে। দীর্ঘকালগুলোর শেষে আমরা কি বলি, মাত্রাগত উৎপাদন বিধি, আর স্বল্পকালগুলোর শেষে আমরা কি বলি, প্রান্তিক উৎপাদন বিধি। কেমন? আচ্ছা, তাহলে যখনই তুমি দেখবা যে উৎপাদনে কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, তার মানে তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে, হ্যাঁ, তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা স্বল্পকালীন উৎপাদন বিধি। আচ্ছা, এরপর দেখো মোট উৎপাদনটা পরীক্ষায় দেওয়া থাকবে, দেওয়া আছে 10, 18, 24, 28, 30 দেওয়া আছে, হ্যাঁ, এভাবে দেওয়া আছে। আচ্ছা, 28 পর্যন্ত দেওয়া আছে। আমরা প্রান্তিক উৎপাদনটা নির্ণয় করব। এগুলো খুবই সহজ, আমরা উপযোগ টপিকটা পড়াইছি না গত ক্লাসে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে, সেখান থেকে তুমি মনে রাখো। কেমন মনে রাখবা আমি তোমাদেরকে বলি, দেখো, মনে রাখবা একটার ক্ষেত্রে যেটাই তুমি মোট দেখবা, মোট উৎপাদন, একটার ক্ষেত্রে তুমি যেটাই মোট উৎপাদন দেখবা সেটাই তুমি কি লিখে দিবা, প্রান্তিক উৎপাদন তুমি লিখে দিবা। তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক। তারপর কিভাবে লিখবা, মোটের পার্থক্য লিখবা, 1 থেকে 2 শ্রম নিয়োগ করলে 10 থেকে 18 হয়েছে, তাহলে 18 থেকে 10 বিয়োগ করে দাও, 18 থেকে 10 বিয়োগ করলে উত্তর হচ্ছে 8, তারপর 24 থেকে 18 বিয়োগ করলে উত্তর হচ্ছে 6, 28 থেকে 24 বিয়োগ করলে উত্তর হচ্ছে 4। এই যে পাই গেছি। তাহলে আমরা কি বলছি যে তাহলে আমরা কি বলেছি যে হচ্ছে শ্রম একটা অবস্থায় যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা, তারপর মোটের পার্থক্য লিখবা, 18 থেকে 10 বাদ দিলে হবে 8, 24 থেকে 18 বাদ দিলে হবে 6, 30 থেকে 24 বাদ দিলে হবে 4। এই যে হয়ে গেছে প্রান্তিক উৎপাদনগুলো। আবার অনেক সময় পরীক্ষা এমন হতে পারে যে তোমার প্রান্তিকগুলো দেওয়া আছে, মোট বের করতে বলছে, মোট করতে বলছে। কেমনে করবা, যে একটা যেটা প্রান্তিক সেটা মূল লিখবা, তারপর ওই প্রান্তিকের সাথে মোটটা যোগ করবা। যেমন 10-এর সাথে 8 যোগ করলে হবে 18, 18-এর সাথে 6 যোগ করলে হবে 24, 24-এর সাথে 4 যোগ করলে হবে 28। ঠিক আছে, এইভাবে করে তোমরা নির্ণয় করবা। আচ্ছা বলো সবাই, মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট উৎপাদন তোমরা বের করতে কি পারবা আদৌ? একটু বলো তো সবাই, মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট উৎপাদন তোমরা বের করতে পারবা আদৌ? একটু বলো তো সবাই, পারবে কিনা? লাইভ একটু ডিস্টার্ব করতেছে, কোথায় ডিস্টার্ব করতেছে? লাইভ তো ঠিক আছে মনে হচ্ছে, আমি তো বুঝতেছি না যদি ডিস্টার্ব করে থাকে। স্কেলগুলোকে চিত্র দিয়ে যোগ করতে হবে, চিত্রগুলোকে স্কেল দিয়ে করতে হবে। হ্যাঁ, স্কেল দিয়ে করতে, ফ্রি হ্যান্ডে করতে পারবা, রেখার উপর ডিপেন্ড করে আর কি কেমন হবে সেটার উপর ভিত্তি করে তুমি স্কেল দিয়ে করবে, না হলে হাত দিয়ে করবে, না হলে ঠিক আছে, মানে ফ্রি হ্যান্ডে করবা। আচ্ছা, এখান থেকে চিত্র আঁকতে হবে,
এখান থেকে মোট উৎপাদন প্রান্ত উৎপাদন রেখা আঁকতে হবে। তোমরা আঁকতে পারবা? আচ্ছা, একটা এঁকে দেখাই, একটা এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এটাকে কেন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়? কারণ এখানে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কি পাচ্ছে বলো তো? হ্রাস পাচ্ছে। দেখো প্রতিবার কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাই এটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়। এখান থেকে মোট উৎপাদন রেখাটা আঁকবা। তো কেমনে করবা? রম্বকার ভূমি অক্ষ নিল। তো আমরা ভূমি অক্ষে হচ্ছে যে উপকরণটা চেঞ্জ হচ্ছে সেটা নিতে পারি। শ্রম মনে করো, শ্রম নিলাম। তুমি যদি চাও যে না আমি দুইটা জমিও নিব শ্রমও নিব, নিতে পারো। জমি শ্রম নিয়ে কমা দিয়ে এখানেও সেম ভাবে লিখবা 1,1 1,2 1,3 1,4 এরকম লিখবা। আচ্ছা, যাই হোক, তা আমরা এখানে লিখি 1 2 3 4। ঠিক আছে, এখানে আমরা লিখবো 1 2 3 4। এবার আসো উপরের দিকে হচ্ছে আমাদের মোট উৎপাদন। উপরের দিকে আমাদের কি বলো? মোট উৎপাদন। এটাকে আমরা বলি টিপি, মানে টোটাল প্রোডাকশন। এখানে হচ্ছে আমি শর্টকাট লিখতেছি, হ্যাঁ, টিপি, টোটাল প্রোডাকশন। সেখানে আছে 10 18 24 28। তা আমরা এখানে 5 করে ধরি। কত করে ধরবো? 5 করে ধরবো। হ্যাঁ, তাহলে ধরি 5 10 15 20, তারপর হচ্ছে 25 10 15 15 20 বের করে পড়ো। একের সাথে হচ্ছে প্রথমে 10 বিন্দু হবে মোট উৎপাদন। একের সাথে 10 প্রথম বিন্দু হবে এখানে। তারপর হবে 2 এর সাথে, একের সাথে 10, 2 এর সাথে হবে 18। এই 2 এর সাথে কত হবে? 18। 2 এর সাথে হচ্ছে 18, 18 কত আছে? এটা 20 20 18 হচ্ছে এই বরাবর, 18 এই বরাবর। হ্যাঁ, তারপর হচ্ছে 3 এর সাথে হচ্ছে 3 এর সাথে 24। এই 3 এর সাথে 24 বিন্দুতে হবে এই জায়গায়। ঠিক আছে, তারপর হচ্ছে 4 এর সাথে হবে 28। আবার 4 এর সাথে 28, 28 মানে হচ্ছে এই বরাবর। এইটা হচ্ছে চতুর্থ বিন্দু। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল? এই সবগুলো বিন্দু আমরা যোগ করে দিলে যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের টিপি, মানে টোটাল প্রোডাকশন রেখা। হ্যাঁ, মোট উৎপাদন রেখা আমরা পেয়ে গেছি। এবার আসলে প্রান্তীয় উৎপাদন রেখাটা একটু করে দিই। প্রান্তীয় উৎপাদন রেখাটা করে দিই। নিচের দিকে হবে আমাদের শ্রম মানে লেবার, আর উপরের দিকে হবে আমাদের এমইউ মানে সরি এমপি মার্জিনাল প্রোডাকশন। উপরের দিকে হবে এমপি বা মার্জিনাল প্রোডাকশন হবে। ওকে, প্রথমে আসো 10। আচ্ছা, এখানে প্রথমে করে ফেলি। এখানে হচ্ছে 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, আর উপর থেকে হবে আমাদের 10 8 6 4। তাহলে আমরা 2 করে ধরি। তাহলে 2 4 6 2 4 6 8 10। তাহলে 2 4 6 8 10 বিন্দুগুলো বের করি। একের সাথে 10 প্রথমে, এই একের সাথে বাংলা লিখ করে ফেলছি না আমি। আচ্ছা, যাই হোক, কেন করি 1 2 3 4। একের সাথে প্রথম হচ্ছে 10, একের সাথে হবে 10 ফার্স্টের বিন্দু, একের সাথে 10। তারপর আসে 2 এর সাথে 8, এই 2 এর সাথে হবে 8। তারপর আসো 3 এর সাথে, 3 এর সাথে হচ্ছে 6, 3 এর সাথে 6। তারপর আসো 4 এর সাথে, এই 4 এর সাথে 4 এখানে হবে। এবার সবগুলো বিন্দু আমরা যোগ করে দিই। যে রেখাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের এমইউ রেখা, যেটা বাম থেকে কি হবে? নিম্নগামী হবে। ঠিক আছে, বাম থেকে কি হচ্ছে? নিম্নগামী হচ্ছে। পারবো তো সবাই? দুটো যদি একসাথে না, পরীক্ষা যদি করতে বলে যে মোট 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 উৎপাদন রেখা আঁকো, তাহলে আঁকবা। যদি প্রান্ত উৎপাদন হলে প্রান্ত উৎপাদন আঁকবা। যদি মোট উৎপাদন প্রান্ত একসাথে করতে বলে তাহলে একসাথে করবা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। গ্রাফ পেপার দেওয়া হবে না, তোমাদের খাতায় করতে হবে। খাতায় সব চিত্র তোমাদের খাতায় করতে হবে, কোনো গ্রাফ পেপার তোমাদেরকে দেওয়া হবে না। আচ্ছা, এইটা গেল। এরপর আসো, তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। বুঝছো? অন্য বিধিগুলো একটু দেখাই ফেলি, তারপর তোমাদেরকে আমি এটার কিছু এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি পরীক্ষার ব্যতিক্রমটা একটু বলে দিব। আগে একটু অন্য বিধিগুলো বলি। প্রথম আসো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কি? যেই বিধিতে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ঠিক আছে, এই দেখো বৃদ্ধি পাচ্ছে। কেমন করবা? এই পরীক্ষা এইটুক দেওয়া থাকবে। হ্যাঁ, এইটুক দেওয়া আছে। তো প্রান্তিক কেমন বের করবা? একটার ক্ষেত্রে যেটাই মোট সেটার প্রান্তিক লিখে দিবা, সিম্পল। তারপর আসো মোটের পার্থক্য লিখবা। 18 থেকে 10 বিয়োগ করলে হবে 12। তারপর 18 থেকে 10 সরি 22 থেকে 10 বিয়োগ করলে হবে 12। তারপর 36 থেকে 22 বিয়োগ করলে হবে 14। 52 থেকে 36 বিয়োগ করলে হবে 16। এই যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এই যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এইটাকেই বলা হয় যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এখান থেকে তোমাকে টিপি আর এমপি রেখা আঁকতে হবে। আর এমপি দেওয়া থাকলে টিপি বের করতে পারবে না। প্রথমে যেটা প্রান্তিক সেটা মোট লিখবা, ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করে দিবা। 10 সাথে 12 যোগ করলে হবে 22, 22 সাথে 14 যোগ করলে হবে 36, 36 সাথে 16 যোগ করলে হবে 52। এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই যে সবকিছু। তাহলে এটা সব শেষ, 2 নাম্বার গেল। এরপর আসো 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। কেমন? যেখানে প্রান্তিক উৎপাদন স্থির থাকবে। যেমন পরীক্ষায় এইটুকু দেওয়া আছে, এইটুকু পরীক্ষা দেওয়া আছে, বুঝছো? তুমি প্রান্তিক উৎপাদন বের করবা। তো একটার ক্ষেত্রে একটা শ্রম নিয়োগ করলে যেটাই মোট সেটাকে লিখবা প্রান্তিক। একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখতে বলো তো প্রান্তিক লিখছি আমরা। তারপর আসো 1 থেকে 2টা শ্রম নিয়োগ করলে এই মোটে পার্থক্য লিখবা। 20 থেকে 10 বিয়োগ করলে উত্তর হচ্ছে 10। তারপর আবার 30 থেকে 20 বিয়োগ করলে উত্তর আবার 10। 40 থেকে 30 বিয়োগ করলে উত্তর আবার 10। হয়ে গেছে না?
তাহলে মোট থাকলে প্রান্তিক থাকলে মোট বের করা যাবে। প্রান্তিক হলে মোট কেমনে করবা, যেটা প্রান্তিক সেটা প্রথমে মোট লিখবা, ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করে দিলে আবার মোট, ওই পরের সাথে পরের যোগ করলে আবার মোট, ওই মোটের সাথে পরের যোগ করলে আবার মোট বের হবে। তাহলে এই যে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন কিন্তু হয়ে গিয়েছে। তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাকে লিখবা প্রান্তিক। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদনটা এখানে স্থির আছে, তাই এটাকে বলা হয় স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে যেটাকে বলা হবে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। ওকে, তাহলে এখানে পরীক্ষা তাহলে গুরুত্বপূর্ণ কোনটা বলছি বলতো? পরীক্ষা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেটা আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষা আসবেই। ঠিক আছে, তো এটা যেহেতু পরীক্ষা আসবে এটার সাথে আরেকটা জিনিস আসতে পারে, ছোটখাটো কোশ্চেন অ্যাড করে দিতে পারে, সেটা হচ্ছে এই বিধিটা কোন কোন ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হয়। অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয়ে থাকে। এক নম্বর বলবো আমরা কৃষিক্ষেত্রে, সবচেয়ে বেশি এটা কৃষিক্ষেত্রে কার্যকর হয়, কারণ কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি তেমন একটা ব্যবহার হয় না, যার কারণে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কার্যকর হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়ে থাকে, কারণ শিল্পক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা একজন শ্রমিক নিয়োগ করতেছি, যে হারে উৎপাদন হয় দুইজন শ্রমিক নিয়োগ করলে কিন্তু ডাবল উৎপাদন কিন্তু ডাবল হয়ে যায় না, উৎপাদন ডাবলের তুলনায় একটু কম হয়। যেমন একজন নিয়োগ করছো 10টা সে উৎপাদন করছে, দুজন নিয়োগ করলে দেখবা যে তার উৎপাদন করতেছে 18টা, তিনজন নিয়োগ করলে দেখবা যে তার উৎপাদন করতেছে 27টা। ঠিক আছে, এরকম করে থাকে। তাহলে সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে হয়ে থাকে, তবে শিল্পক্ষেত্রে শুরুতে না, পরের দিকে বেশি হয়, শুরুর দিকে একটু কম হয়। মৎস্যক্ষেত্র সেম, মৎস্যক্ষেত্রে একটা পুকুরে তুমি চাষ করতেছো, প্রথম বছর যে হারে হয়েছে পরের বছর কিন্তু সে হারে উৎপাদন হয় না, একটু কমে যায়। খনিজ ক্ষেত্র সেম, খনি থেকে তুমি যখন উত্তোলন করতেছো তখন প্রথম দিকে যে হারে উৎপাদনটা পাওয়া যায় পরের দিকে কিন্তু সে হারে এটা হয় না, এই সে হারে উত্তোলন করা যায় না। ঠিক আছে, এরপর আমরা বলতে পারি 5 নাম্বার হচ্ছে বনজ ক্ষেত্রে সেম, বনজ ক্ষেত্রে দেখা যায় যে তোমার বনজ যে সম্পদগুলো আছে সেগুলো কিন্তু ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়ে থাকে। ওকে, তাহলে এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন প্রয়োগ ক্ষেত্র। আর যদি বিধির ব্যতিক্রম বলা হয়, অর্থাৎ এই বিধিটা কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে কার্যকর হয় না, বা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমগুলো যদি বলি, এক নম্বর হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ উৎপাদনের শুরুর দিকে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না। তাহলে উৎপাদনের শুরুর দিকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না। দুই নম্বর, প্রাকৃতিক কারণে, যদি প্রাকৃতিক কোনো কারণ হয় সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে না। ঠিক আছে, প্রাকৃতিক কারণে। তিন নম্বর, চাষ পদ্ধতি। দেখো উৎপাদনের প্রাথমিক পর্যায়ে কেন, কারণ উৎপাদনের শুরুর দিকে যন্ত্রপাতিগুলো নতুন থাকে, তখন উপকরণ নিয়োগ করলে উৎপাদন মানে যে হারে তুমি উৎপাদন উপকরণ নিয়োগ করবে উৎপাদনটা তার চেয়ে বেশি হারে বাড়ে শুরুর দিকে। হ্যাঁ, এই জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় না। প্রাকৃতিক কারণ মানে হচ্ছে এমন, মনে করো প্রথম বছর এই জমিতে তুমি চাষ করছো, তো উৎপাদন হয়েছে 10 মণ ধান, কিন্তু পরবর্তী বছর মনে করো এই বছর ভালো বৃষ্টিপাত হয় না, কিন্তু পরবর্তী বছর দেখা গেল যে ভালো বৃষ্টিপাত হয়েছে, উৎপাদনটা বাড়তে পারে স্বাভাবিক, মানে উৎপাদনটা না কমে উল্টা বেড়ে যেতে পারে। ঠিক আছে, তার পাশে 3 নম্বর চাষ পদ্ধতির পরিবর্তন। চাষ পদ্ধতির পরিবর্তন মানে হচ্ছে আমরা প্রথম বছর মনে করো যে নাঙ্গল দিয়ে চাষ করছি, পরের বছর আমরা পাওয়ার টিলার দিয়ে চাষ করছি। হ্যাঁ, পরের বছর মনে করো যে আমরা পাওয়ার টিলার মানে হচ্ছে বড় একদম ট্রাক্টর যেগুলো একদম মাটির গভীর পর্যন্ত চাষ করে, এরকম দিয়ে চাষ করছি, তাহলে উৎপাদনটা বেড়ে যেতে পারে না কমে। জমির আয়তনের পরিবর্তন, কত বছর ছিল একটা ছোট আয়তনের জমি, পরবর্তী বছর মনে করে যে এটা কোনো কারণে নদীর পাড়ে ছিল, তো নদী মনে করে ভরাট হয়েছে, জমির আয়তন বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু উৎপাদন না কমে উল্টা বেড়ে যেতে পারে। 5 নম্বর, অন্যান্য উপকরণের পরিবর্তন। অন্যান্য উপকরণ কি, যেমন ধর বীজের পরিবর্তন, সারের পরিবর্তন, গত বছর যে বীজ দিয়ে করছি সেটা ভালো ছিল না, পরবর্তী বছর একটা ভালো মানের বীজ পাচ্ছি, সেটা উৎপাদন না কমে বাড়তে পারে। তারপর হচ্ছে শ্রমের দক্ষতা, অর্থাৎ শ্রমিকদের দক্ষতার কারণে কি হতে পারে, তোমার হচ্ছে উৎপাদন না কমে বেড়ে যেতে পারে। মনে করো যে আমি এই জমিতে একজনকে আমি কি দিলাম, যে কাজ করার জন্য দিলাম, যে তোমার কাজ করবে, যার নাম হচ্ছে আবুল, যার নাম কি বলো, আবুল। এই আবুল মিয়া সে কিনা সে ভালো কৃষক না, সে এই আবুল উৎপাদন করছে মনে করো 10 মণ ধান, আর পরবর্তী বছর আমি আরেকজনকে দিলাম যার নাম হচ্ছে বাবুল, যার নাম কি বলো, বাবুল। তো এই বাবুল কিন্তু খুব ভালো কৃষক, সে উৎপাদন করছে 20 মণ ধান। হ্যাঁ, তাহলে এরকম যদি আবুল মার্কা কাউকে দাও, মানে হচ্ছে তুমি অদক্ষ কোনো শ্রমিককে দাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু উৎপাদনটা প্রথম বছর কম হলে পরের বছর বাড়তে পারে যদি অন্য কাউকে দেওয়া হয়, মানে শ্রমের দক্ষতার পরিবর্তন হলে। তাহলে এই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যতিক্রম আর প্রয়োগ ক্ষেত্র। ঠিক আছে, একবার একটু সবাই চোখ বলাও তো, সবাই একটু মুখস্থ ট্রাই করো তো, দ্রুত করবা। হ্যাঁ, একটু দ্রুত একটু মুখস্থ ট্রাই করবা সবাই, সবাই একটু দ্রুত মুখস্থ ট্রাই করো।
হয়েছে? পারবো? ওকে, এটা গেল তাহলে। এবার আসো, এবার তাহলে আমাদের ক্রমহ্রাসমান মানে স্বল্পকালীন উৎপাদন বিধিগুলো শেষ। এরপর মূলত থাকে দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো। সো দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো জানতে হলে তোমাকে আইসোকার্ন কার্ভ সম্পর্কে জানতে হবে। এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা তোমরা একটু দেখে নিও। মানে দীর্ঘকালীন উৎপাদন বিধিগুলো থেকে সিকিউ আসার সম্ভাবনা একটু কম, তবে আসতে পারে যদি কোয়েশ্চেন একটু ট্রিকি হয় বা কোয়েশ্চেন কঠিন হয়, তখন অ্যাজ ইউজুয়াল জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হয় না, অন্য জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হয়ে যায়, তখন হয়তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে। যারা আমার বিস্তারিত ক্লাসগুলো দেখছো তারা দেখে নিও, ঠিক আছে? এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন হইতে পারে। তারপর আসছে মাছস্বাগত, এই যে এগুলো দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেগুলোকে আমরা বলি মাছস্বাগত উৎপাদন বিধি, ঠিক আছে? এখানে জাস্ট বোঝার বিষয় হচ্ছে, আমি জাস্ট এইটুকু বলে দিই তোমাদেরকে, পরীক্ষা এখান থেকে মানে পরীক্ষায় এরকম একটা চিত্র দিচ্ছে, মনে করো চিত্র দিয়ে বলছে এটা কোন বিধি। তো খেয়াল করবা এই চিত্রের মধ্যে এগুলো হচ্ছে আইসোকার্ন কার্ভ বা সম উৎপাদন রেখা। এগুলোর মধ্যে প্রথমটা আছে 10, তারপর 18, 24, আরটা এখানে আমি করে দিচ্ছি আরেকটা, হ্যাঁ আরেকটা করে দিলাম, যেখানে এখানে উৎপাদনের পরিমাণ আছে। আচ্ছা এখানে এখানে Q1, Q2, Q3 মনে করো, তো উৎপাদনের পরিমাণ আর কি। তো এখানে আছে প্রথমে 10, তারপর দেওয়া আছে তোমার হচ্ছে 22, তারপর দেওয়া আছে 36। একটু তোমাদেরকে বুঝাই বলি হ্যাঁ বিষয়টা। তারপর এখানে আরেকটা এখানে আঁকতেছি আমি, এখানে দিলাম উৎপাদনের পরিমাণ, এখানে দিলাম এখানে উৎপাদনের পরিমাণ 2, Q1, Q2, তারপর হচ্ছে Q3। চলো করি। Q1 হচ্ছে আমাদের প্রথমে 10 দিলাম, তারপর আমরা দিলাম হচ্ছে 20, তারপর আমরা দিলাম হচ্ছে 30। চলো আমরা করি তো একটু। প্রথমে আসো, প্রথম হচ্ছে এখানে 10, 18, 24, ভালো করে খেয়াল করবা, এইখানেও বাড়তেছে 10, 18, 24, এখানেও 10, 22, 36, এখানেও বৃদ্ধি পাচ্ছে, এখানেও 10, 20, 30, এখানেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে কি পাচ্ছে বলো তো? বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি যে 10, 18, 24 এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, এখানেও বাড়তেছে, তাহলে সবগুলো কি ক্রমবর্ধমান? মাত্রা উৎপাদন বিধি? উত্তর হচ্ছে না। শোনো, বৃদ্ধি সবগুলোতেই পাবে। এখানে যে বিধিগুলো আছে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান বা স্থির, প্রত্যেকটাতে এটা মূলত মোট উৎপাদনটা বোঝাচ্ছে, এটা প্রত্যেকটাতে বাড়বে, কিন্তু বৃদ্ধির হারটা লক্ষ্য করবা কি হারে বৃদ্ধি পাচ্ছে। যেমন প্রথমে 10 বৃদ্ধি পাইছে, তারপর 8 বৃদ্ধি পাইছে, তারপর 6 বৃদ্ধি পাইছে। ভালো করে বুঝবা, প্রথমে 8 বৃদ্ধি, প্রথমে 10 বৃদ্ধি, 8 বৃদ্ধি, 6 বৃদ্ধি পাইছে। এটার মধ্যে প্রথমে 10 বৃদ্ধি, তারপর 12 বৃদ্ধি, তারপর 14 বৃদ্ধি পাইছে। এটার মধ্যে প্রথমে 10 বৃদ্ধি, আবার 10 বৃদ্ধি, আবার 10 বৃদ্ধি। তাহলে আমাকে বলো এটা কি? এটা প্রতিবারে সেম হারে বৃদ্ধি পাচ্ছে। 10 বৃদ্ধি, 10 থেকে আবার 20 হয়েছে, 10 বৃদ্ধি পাইছে, আবার 20 থেকে 30 হয়েছে, আবার 10 বৃদ্ধি পাইছে। তার মানে এটা স্থির বা মাত্রাগত, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি এটা। হ্যাঁ, এটা কেমন বলো তো? প্রথমে 10 বৃদ্ধি, তারপর 8 বৃদ্ধি, তারপর 6 বৃদ্ধি, তার মানে এটা ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। আর এটা যদি বলি প্রথমে 10 বৃদ্ধি, 12 বৃদ্ধি, 14 বৃদ্ধি, এটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? এটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রা উৎপাদন বিধি, ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন বিধি, স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি। ওকে, আমরা কি বুঝতে পারছি? এই বুঝবো, সবাই বুঝবো এগুলো? আচ্ছা, এর হবে মানে বেশি কঠিন প্রশ্ন আসে তখন এখান থেকে আসবে বেতন ব্যয় সম্পর্কে। তবে যেখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন হয় সেই টাইপসের আমরা একটা করব, তোমাদের দেখাই দিব আর কি কেমনে কেমনে করে, দেন ওইখান থেকে চিত্রকে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় মানে হচ্ছে আমরা কোনো একটা দ্রব্য উৎপাদন করার জন্য আমাদের যে ব্যয় হয় সেটাকে মূলত আমরা বলি উৎপাদন ব্যয়। তাহলে আমাদের কোনো একটা দ্রব্য উৎপাদনের জন্য কি ব্যয় হয়? আমরা উপকরণ সংগ্রহ করি, ভূমি, শ্রম, মূলধন সংগ্রহ, এগুলো সংগ্রহ করতে হয়, সেটার জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বলি উৎপাদন ব্যয় আমরা বলে থাকি। তাহলে উৎপাদন উপকরণ সংগ্রহ করে উৎপাদন কাজে নিয়োগ করতে হয়, উৎপাদন যে ব্যয় করে তাকে উৎপাদন ব্যয় বলে। তারপর এখানে উৎপাদন ব্যয়ের মধ্যে যে শর্ট ফর্মগুলো আছে, যেমন টিসি, এসটিসি, এলটিসি, এসি, এফসি, এবিসি, এমসি, এফসি, এবিসি, এগুলো হচ্ছে আমাদেরকে এফসি, এবিসি, এগুলো আমাদেরকে ফুল ফর্ম সহ মুখস্থ রাখতে হবে। যত বেশি মুখস্থ রাখতে পারবে, মনে রাখতে পারবে, তত বেশি তোমার জন্য সহজ হবে। কেমন? চ্যাপ্টারটা সহজ হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি এখানে টপিকগুলো আমি বলতেছি না, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় একটু বলে দিচ্ছি জাস্ট। স্থির ব্যয়টা হচ্ছে যে ব্যয়টা সবসময় স্থির থাকে। ওই যে আমরা স্থির উপকরণ করছি না, যে উপকরণটা স্থির থাকে, অর্থাৎ উৎপাদন বাড়ুক বা কমুক, যে উপকরণটা স্থির থাকে সেটাকে আমি স্থির উপকরণ বলি। আর ওইটার জন্য যে ব্যয় হয় স্থির উপকরণের জন্য সেটাকে বলা হয় স্থির ব্যয়। স্থির উপকরণের জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে স্থির ব্যয়। আর পরিবর্তনশীল উপকরণের জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। ওকে, তাহলে ব্যয় দুই প্রকার, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় মানে হচ্ছে যে ব্যয়টা সবসময় স্থির থাকে, আর পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে যেই ব্যয়টা সবসময় কি হয়? পরিবর্তন হয়। হ্যাঁ, বুঝতে পারছি আমরা?
ওকে, তাহলে এই দুটো মনে রাখতে হবে, এটা উৎপাদনের উপর ডিপেন্ড করে, এটা উৎপাদনের উপর ডিপেন্ড করে। উৎপাদন শূন্য হলে এটা বহন করতে হবে, উৎপাদন শূন্য হলে এটা শূন্য হবে, উৎপাদন বাড়লে এটা বাড়বে, এটা মনে রাখবা। আর এখানের মধ্যে মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় দেওয়া আছে, আমি বলতেছি না, আমি সরাসরি আমাদের টপিকে যাচ্ছি। মূলত উৎপাদন ব্যয়টা আমরা দুটো দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে স্বল্পকালীন দৃষ্টিকোণ, একটা হচ্ছে দীর্ঘকালীন। স্বল্পকাল বলতে একটা প্রতিষ্ঠানে আমরা বলছি সেই সময়কে বোঝায় যেখানে দুই ধরনের উপকরণ থাকে, স্থির উপকরণ, পরিবর্তনশীল উপকরণ। তার মানে স্বল্পকালে দুই ধরনের ব্যয় পাবা, কিছু ব্যয় স্থির, কিছু ব্যয় পরিবর্তনশীল। আর দীর্ঘকালে শুধু একটাই ব্যয় পাবে, সেটা পরিবর্তনশীল, কারণ দীর্ঘকালে সকল উপকরণ কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এবং সেটার জন্য যে ব্যয় হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্বল্পকালে এইটাই পরীক্ষা বেশি আসে, যেখানে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয় দুইটাই দেওয়া থাকে। আমাদের পরীক্ষায় এই যে সূচিটা এখানে ছকটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বইতে হয়তো সেম হুবহু এভাবে নাই, অন্যভাবে থাকতে পারে, মানে অর্ধেক অর্ধেক থাকতে পারে। আমরা এখানে একই সাথে সবকিছু নিয়ে এসেছি। তো স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, এগুলো আমরা সবকিছু একসাথে কেমনে বের করতে হয় চলো আমরা শিখাই। হ্যাঁ, পরীক্ষায় এরকম উৎপাদনের পরিমাণ, মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এই তিনটা দেওয়া আছে মনে করো। হ্যাঁ, তোমাকে বলছে স্বল্পকালে মোট ব্যয় বের করতে, মনে রাখবা স্বল্পকালে মোট ব্যয় দুইটা ব্যয়ের যোগফল, একটা হচ্ছে স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালে কটা ব্যয় থাকে, শুধু একটাই ব্যয়, শুধুই পরিবর্তনশীল ব্যয়। মনে রাখবা স্বল্পকালে দুই ধরনের ব্যয়, স্বল্পকালে দুই ধরনের ব্যয় হয়, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। আর দীর্ঘকালে একটাই ব্যয় হয়, শুধুই হচ্ছে কি ব্যয়, পরিবর্তনশীল ব্যয় হয়, এটা মনে রাখবা। চলো তাহলে আমরা মোট ব্যয়টা বের করি। তাহলে দুইটা যোগ করতে হবে, টিএফসি টিভিসি যোগ করলে মোট ব্যয় বের হবে। করো, 10-এর সাথে 0 যোগ করলে এটা 10, তারপর হচ্ছে 10-এর সাথে 8 যোগ করলে 18, তারপর 10-এর সাথে 14 যোগ করলে 24, 10-এর সাথে 18 যোগ করলে 28, 10-এর সাথে 20 যোগ করলে 30, 10-এর সাথে 28 যোগ করলে 34, 10-এর সাথে 32 যোগ করলে 42, 10-এর সাথে 44 যোগ করলে 54। হ্যাঁ, তারপর 10-এর সাথে হচ্ছে 60 যোগ করলে 70 হয়ে গেছে। পারবো না আমরা করতে? দুইটা যোগ করে জাস্ট বসা দেওয়া, মোট উৎপাদন বের করা যাবে? একটু বলো তো সবাই, মোট উৎপাদন কি বের করা যাবে? একটু বলো তো সবাই দেখি, মোট উৎপাদন কি বের করা যাবে? এটা কি ফার্স্ট পেপারের ক্লাস? এটা কে বললা? তানিশা, তুমি কখনো, তুমি কি আজকে নতুন বই খুলতেছো? এটা কোনো কথা বললা? ফার্স্ট পেপার না হয়তো কি হবে? হয়েছে, এবার আসো, এবার আসো, এবার আসো, আমরা এরপরে যাই। এরপর আসো পরীক্ষায়, মনে করো পরীক্ষা বলছে যে এএফসি বের করো, মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট, গড় স্থির ব্যয় বের করো। মনে রাখবা গড় স্থির ব্যয় বের করতে হলে মোট স্থির ব্যয় জানা থাকতে হবে। গড় স্থির ব্যয় বের করতে হলে মোট স্থির ব্যয় জানা থাকবে। আচ্ছা, এটা বলার আগে আরেকটু বলে ফেলি, আরেকটা কাহিনী আছে এখানে। আরেকটা কাহিনী হচ্ছে পরীক্ষা অনেক সময় এই দুটো দেওয়া না থেকে, এই দুটো না দিয়ে পরীক্ষা এটা দিয়ে দেয়, এটা দিয়ে এখান থেকে আর যে কোনো একটা দিয়ে দেয়। মনে করো এটা দিচ্ছে অথবা এটা দিচ্ছে। আবার বলছি, পরীক্ষায় এটা তো দিবেই, কেমন, এটা তো দিবেই, এটার সাথে এই দুটো যে কোনো একটা দিবে। মনে করো স্থির ব্যয় দিচ্ছে এটার সাথে, মানে এটার সাথে স্থির ব্যয়টা দিয়ে দিচ্ছে, বলছে পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো, এটা বের করো। পারবা কিনা দেখো, এই দুটো যোগ করে যদি এটা হয়, এই দুটো যোগ করে যদি এটা হয়, তাহলে এইটা থেকে এটা যদি বাদ দাও, এটা বের হবে না। যেমন 10 থেকে 10 বাদ দিলে হবে 0, তারপর 18 থেকে 10 বাদ দিলে হবে 8, 24 থেকে 10 বাদ দিলে হবে 14, 28 থেকে 10 বাদ দিলে হবে 18, 30 থেকে 10 বাদ দিলে হবে 20, 34 থেকে 10 বাদ দিলে হবে 34, 42 থেকে 10 বাদ দিলে হবে 32, 54 থেকে 10 বাদ দিলে হবে 44, 70 থেকে 10 বাদ দিলে হবে 60, এভাবে করে বের হয়ে যাবে। কেমন? তাহলে আমি আবার বলছি যে এই মোড থেকে যে কোনো একটা যদি দেওয়া থাকে, অপরটা বের করা খুবই সহজ, জাস্ট মোড থেকে ওটা বিয়োগ করলে এটা বের হয়ে যাবে। এটা বুঝছি সবাই? যেমন মোট আসতে পরিবর্তনশীল ব্যয় আসতে, মনে করো স্থির ব্যয় বের করতে বলছে, তাহলে 10 থেকে 0 বাদ দিলে 10, 18 থেকে 10 বাদ দিলে 10, 24 থেকে 24 থেকে 14 বাদ দিলে 10, 28 থেকে 18 বাদ দিলে 10, এভাবে করে বের করবা। হ্যাঁ, আচ্ছা, গেল এটা। এবার আসলে এএফসি বের করে আগে। এএফসি বের করতে লাগে, টিএফসি লাগবে। তো টিএফসি তো এখানে মনে দেওয়া আছে, এই টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে এফসি পাওয়া যাবে। মানে 10কে তুমি যদি 0 দিয়ে ভাগ করলো, তাহলে এখানে মান অসীম আসবে। 10কে 1 দিয়ে ভাগ করলে মান আসবে 10, তারপর 10কে 2 দিয়ে ভাগ করলে মান আসবে 5, 10কে 3 দিয়ে ভাগ করলে মান আসবে 3.33, 10কে 4 দিয়ে ভাগ করলে হবে 2.5, 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, 10কে 6 দিয়ে ভাগ করলে হবে 1.67, 10কে 7 দিয়ে ভাগ করলে 1.43, 10কে 8 দিয়ে ভাগ করলে 1.25। তার মানে এই স্থির
এটাকে মোট স্থির ব্যয়, এটাকে কিউ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যাবে। এই কথা কি সবাই বুঝছো? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? একটু বলো তো, সবাই একটু বলবা বুঝতে পারছো কিনা। এই কথা কি সবাই বুঝছো? আমার কথার ক্লাস মিলে না মানে কি? আমার কথার সাথে ইয়া মিলতেছে না ভিডিও। ওকে ঠিক আছে, এবার আসো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে একটু কঠিন প্রশ্ন আসতে পারে। কঠিন প্রশ্ন কেমন? সর্বোচ্চ কঠিন যখন হবে তখন হয়তো এএফসি বের করতে বলবে, তোমাকে বলবে এএফসি নির্ণয় করো, এটা বের করো, কিন্তু তোমাকে টিএফসি দেওয়া থাকবে না। তাহলে স্যার কি দেওয়া থাকবে? যদি এএফসি বের করতে বলে টিএফসি দেওয়া না থাকে তাহলে কি দেওয়া থাকবে তোমরা বলো? এই দুটো দেওয়া থাকবে, মোট ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, এই দুটাই দেওয়া থাকবে। তাহলে এই মোট ব্যয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে, মোট ব্যয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে প্রথমে মোট স্থির ব্যয় বের করবা, মোট ব্যয় থেকে মোট পরিবর্তনশীল বাদ দিলে মোট স্থির ব্যয় বের করবা, এই মোট স্থির ব্যয়কে কিউ দিয়ে ভাগ করে গড় স্থির ব্যয় নির্ণয় করবা। তাহলে এই মোট স্থির ব্যয়কে কিউ দিয়ে ভাগ করে কি করবা? গড় স্থির ব্যয় নির্ণয় করতে হবে। কথা কি বোঝা গেছে? পারবো আমরা? ওকে, তাহলে মোট স্থির ব্যয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় স্থির ব্যয় পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এভাবে তো করবোই। তাহলে আগে মোট থেকে টিভিসি বাদ দিয়ে টিএফসি বের করবে, দেন টিএফসি কিউ দিয়ে ভাগ করলে এফসি বের করতে হবে। আচ্ছা এবার গড় পরিবর্তনশীল ব্যয় বের করি। তাহলে মোট পরিবর্তন 0 কে 0 দিয়ে ভাগ করলে এখানে মান আসবে না। তারপর হচ্ছে 8 কে 1 দিয়ে ভাগ করলে হবে 8, তারপর 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, তারপর 18 কে 3 দিয়ে ভাগ করলে হবে 6, 20 কে 4 দিয়ে ভাগ করলে হবে 5, 24 কে 5 দিয়ে ভাগ করলে হবে 4.8, 32 কে 6 দিয়ে ভাগ করলে হবে 5.33, 44 কে 7 দিয়ে ভাগ করলে হবে 6.28, 60 কে 8 দিয়ে ভাগ করলে হবে 7.5। এই যে হয়ে গেছে এবিসি। তাহলে এই টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে এবিসি পাওয়া যাবে, টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এবিসি পাওয়া যাবে। এবার আসো, এবার আমরা করব সেটা হচ্ছে, পরীক্ষায় এমন থাকতে পারে যে টিভিসি দেওয়া নাই কিন্তু টিসি দেওয়া আছে, টিএফসি দেওয়া আছে। তাহলে এই টিসি থেকে টিএফসি বাদ দিলে আগে টিভিসি পাবা, ওই টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে এবিসি পাবা। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? তাহলে এই টিভিসি কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এবিসি পাওয়া যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই সূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা জানো? মোট ব্যয়টা বের করতে জানতে হয়, এই দুটো যোগ করে, আর গড় ব্যয় প্রান্তিক ব্যয় বের করতে জানতে হয়, এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গড় ব্যয় আর প্রান্তিক ব্যয় পরীক্ষা আসবেই, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরীক্ষায় আসবেই। ওকে, তাহলে চলো আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় নির্ণয় করব। এই যে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় আমরা কি করব? নির্ণয় করব। হ্যাঁ, আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় নির্ণয় করি। ফার্স্টে আসো, ফার্স্টে হচ্ছে জিরোর ক্ষেত্রে এখানে কোনো কিছু আসবে না। তারপর হচ্ছে গড় ব্যয় বের করবো আমরা ফার্স্টে করবে। হ্যাঁ, মোট ব্যয়কে, এই মোট ব্যয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যাবে। যেমন 10-এর 0 দিয়ে ভাগ করলে এখানে মান অসীম আসবে, এখানে মান অসীম আসবে। তারপর 18 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় এখানে হবে 18, তারপর হচ্ছে 24 কে 2 দিয়ে ভাগ করা হবে 12, তারপর হচ্ছে 28 কে 3 দিয়ে ভাগ করলে হবে 9.33, 30 কে 4 দিয়ে ভাগ করলে হবে 7.5, 34 কে 5 দিয়ে ভাগ করলে হবে 6.5, 42 কে 6 দিয়ে ভাগ করলে হবে 7, তারপর 54 কে 7 দিয়ে ভাগ করলে হবে 7.71, 70 কে 8 দিয়ে ভাগ করলে হবে 8.75। এই যে হয়ে গেছে। তাহলে মোট ব্যয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যাবে। এটা পারবা সবাই? একটু পর্যন্ত সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু ক্লিয়ার লিখবা কমেন্ট বক্সে। মোট ব্যয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যাবে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখবা কমেন্ট বক্সে। আজকে ঈদ লাগতেছে না বিশ্বকাপের জন্য? লাইফটা হঠাৎ করে আটকে যাচ্ছে, কি বলো? লাইফ তো আমি তো ঠিক মতো দেখতে পাচ্ছি, তোমাদের এখানে আটকে যাচ্ছে কেন? তোমার কি ইন্টারনেট প্রবলেম? তোমরা নিজে একটু চেক করে দেখো তোমাদের কোনো ইন্টারনেটের ইয়ে আছে কিনা। তোমাদের ইন্টারনেট প্রবলেম, তোমাদের প্রবলেম কিনা একটু দেখো তোমাদের দিক থেকে কোনো প্রবলেম আছে কিনা।
সবার একই অবস্থা? আচ্ছা, আমার তো এখানে নেট মনে হয় ঠিক আছে, প্রবলেম হতো কথা না, কেন প্রবলেম হচ্ছে? প্রবলেম হতো কথা না, সব তো ঠিক আছে, সব তো ঠিকই দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসো, এবার আমরা করব প্রান্তিক ব্যয়। হ্যাঁ, প্রান্তিক ব্যয় কেমনে করবা? একদম সিম্পল, আগেরগুলোর মতোই, বুঝছো? উৎপাদন যেখানে করছে সেখানে মতোই। এবার আমরা মোট ব্যয় পার্থক্য লিখবো আর কি, বুঝছো? প্রথমে একটার ক্ষেত্রে, সরি জিরোর ক্ষেত্রে কোনো প্রান্তিক ব্যয় থাকে না, মনে রাখবা। জিরোর ক্ষেত্রে কোনো প্রান্তিক ব্যয় হয় না, আর একটার ক্ষেত্রে যেটাই মোট ব্যয় সেটাই প্রান্তিক ব্যয় লিখে দিবা। জিরোর ক্ষেত্রে কোনো প্রান্তিক ব্যয় হয় না, একটার ক্ষেত্রে যেটাই মোট ব্যয় সেটাই প্রান্তিক ব্যয় লিখবা। তারপর দুইটার ক্ষেত্রে এই মোট ব্যয় পার্থক্য লিখবা। হ্যাঁ, 24 থেকে 18 বাদ দিলে হবে 6, 28 থেকে 24 বাদ দিলে হবে 4, 30 থেকে 18 বাদ দিলে হবে 2, 34 থেকে 30 বাদ দিলে হবে আবার 4, 42 থেকে 34 বাদ দিলে হবে 8, তারপর হচ্ছে 54 থেকে 42 বাদ দিলে হবে 12, 70 থেকে 54 বাদ দিলে হবে 16। এভাবে করে আমরা করব, ঠিক আছে? তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট সেটাই প্রান্তিক লিখবা, তবে জিরোর ক্ষেত্রে কোনো প্রান্তিক ব্যয় হয় না। একটা ক্ষেত্রে যেটা মোট সেটা প্রান্তিক লিখবা, তবে মোট ব্যয় পার্থক্য লিখলে প্রান্তিক ব্যয়গুলো বের হবে। পারবো তো? আচ্ছা, তো এখান থেকে চিত্র আঁকতে হবে। চিত্র কি আঁকতে হবে? মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। বিশেষ করে গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়, এই দুটো চিত্র খুবই গুরুত্বপূর্ণ। গড় ব্যয়, প্রান্তিক ব্যয় আমি তোমাদের করে দিব। আগে অন্য চিত্রগুলো কেমন হবে একটু দেখাই দিই। অন্য চিত্রগুলো কেমন হবে, যেমন আমি যদি বলি এখানে এই যে উৎপাদনের পরিমাণ এখানে আসছে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত বাড়তেছে, আর মোট ব্যয়টা সবসময় স্থির থাকবে। আমরা যদি এখানে একটা চিত্র আঁকি, আমি যদি বলি যে ভূমি অক্ষ উৎপাদনের পরিমাণ, উপরের দিকে যদি বলি টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট যদি বলি, তাহলে উৎপাদন 0 হলো 10, 8 হলো 10, মানে সবসময় কত? 10, তাই না? মোট ব্যয়টা, সরি মোট স্থির ব্যয়টা। তাই এই রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল, টিএফসি রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল, কারণ উৎপাদন যেমনই হোক এই ব্যয়টা সবসময় স্থির থাকবে। টিএফসি হবে ভূমি অক্ষের সমান্তরাল, কোন অক্ষের বলো? টিএফসি হবে ভূমি অক্ষের সমান্তরাল। এবার আসো, এবার আমরা যদি বলি টিভিসি, এটা কেমন হবে? টিএফসি হবে ভূমি অক্ষের সমান্তরাল, এই টিভিসিটা হবে, এই টিভিসিটা কেমন হবে? এই টিভিসিটা উৎপাদন 0 হলে টিভিসি 0 হয়, উৎপাদন 1 হলে টিভিসি হয় 8। হ্যাঁ, উৎপাদন 2 হলে এটা বাড়তেছে বাড়তেছে, মানে এটা প্রথমে বৃদ্ধি পায়। দেখো প্রথমে 0 বৃদ্ধি, 8 বৃদ্ধি, তারপর 6 বৃদ্ধি, 4 বৃদ্ধি, 2 বৃদ্ধি, মানে প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, তারপর আবার 4 আর 12 16 এভাবে করে বৃদ্ধি পাচ্ছে, তারপর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই টিভিসিটা ফার্স্টে প্রথমে একটু বেশি থাকে শুরু প্রথম এককে, এরপর আস্তে আস্তে বৃদ্ধি পায়, তারপর ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, কোন দ্রুত বৃদ্ধি পায়। মানে প্রথম এককে একটু বেশি, তারপর আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে। এটা হচ্ছে টিভিসি মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট, এরকম হবে। যেটা শুরু হবে মূলবিন্দু থেকে শুরু হবে, হ্যাঁ 0 থেকে শুরু হবে। আর যদি আমরা বলি টিসি রেখাটা, টিসি রেখাটা কেমন হবে? উৎপাদন 0 হলে টিসি কিন্তু 10, অর্থাৎ উৎপাদন 0 হলে আমাদের স্থির ব্যয় বহন করতে হবে, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের বিন্দু, এখান থেকে আমাদের রেখাটা এরকম হবে। হ্যাঁ, অর্থাৎ টিভিসির মতোই হবে, তবে টিভিসির উপরে থাকবে। এটাই হচ্ছে আমাদের টিসি রেখা। এটা হচ্ছে আমাদের কি রেখা বলতো? টিসি রেখা। তাহলে নিচের দিকে হবে কিউ কোয়ান্টিটি, আর টিএফসি হবে ভূমি অক্ষের সমান্তরাল, টিভিসি হবে প্রথমে ঊর্ধ্বগামী, তারপর কি হবে? টিএফসি হবে ভূমি অক্ষের সমান্তরাল, টিএফসি কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। আর টিভিসি হচ্ছে প্রথমে ক্রমহ্রাসমান হার বাড়ে, তারপর ক্রমবর্ধমান হার বাড়ে, আর টিসিটা প্রথমে ক্রমহ্রাসমান হার বাড়ে, তারপর ক্রমবর্ধমান হার বৃদ্ধি পাবে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, তাহলে এগুলো গেল। এবার আসো, এবার আমাদের গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় রেখাটা কেমন হবে একটু বলি। গড় স্থির ব্যয় এই যে রেখাটা, এই রেখাটা ক্রমান্বয়ে কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। তাই এই টিএফসি রেখাটা, সরি এএফসি রেখাটা, এখানে কিউ, এখানে যদি আমি এফসি ধরি উপরের দিকে, আচ্ছা এখানে অনেক কিছু আছে, এখানে টিএফসি, টিভিসি আর টিসি তিনটাই আছে, বুঝছো? আচ্ছা, এখানে প্রথমে আমরা এফসি রেখা আঁকি। এফসি রেখা হচ্ছে উৎপাদন ভূমি আকার, এখানে হচ্ছে এফসি, এএফসি রেখা মনে করো এখানে আমি ধরলাম। হ্যাঁ, তো এফসি হচ্ছে প্রথমে, এফসি হচ্ছে ক্রমান্বয়ে কি পায়? হ্রাস পায়। তার মানে এফসিটা এভাবে করে হ্রাস পাবে। হ্যাঁ, এটা কখনোই ভূমিকে স্পর্শ করবে না, কমতে থাকবে, কমতে কমতে একদম মনে হবে কাছাকাছি গেছে, কিন্তু এটা কখনোই এফসি রেখাটা ভূমি অক্ষকে স্পর্শ করবে না। এফসি রেখা কখনো ভূমিকে স্পর্শ করবে না, কারণ হচ্ছে তুমি দেখো এফসি কেমনে পাইছো? এই টিএফসি কিউ দিয়ে ভাগ করে। দেখো তুমি 10কে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, আলটিমেট আনসার কিন্তু 0 হবে না। আর 0 হলে তখনই সেটা ভূমিকে স্পর্শ করতো। 0 হবে না বিদায় এফসি কখনোই 0 হবে না বিদায়, 0 হবে না বিদায় এফসি কখনো
সেজন্য মূলত এফসি কখনো ভূমিকে স্পর্শ করবে না। এটা পরীক্ষা আসতে পারে যে এফসি কখনো ভূমিকে স্পর্শ করতে পারে, তো হচ্ছে নো, এফসি কখনো ভূমিকে স্পর্শ করবে না, কারণ এফসি কখনো শূন্য হয় না সেজন্য। আচ্ছা, এবার আসো আমরা এফসি গেল, এবার আসি এবিসিটা কেমন হবে। এবিসিটা প্রথমে হ্রাস পায় তারপর বৃদ্ধি পায়, এরকম তুমি দেখতে পাবা এবিসিটা। আর এসিটা যদি একসাথে আমি করে দিই এসিটা, তাহলে এসিটা এই দুটোর উপরে থাকবে, এই দুটোর যোগফলে মূলত এসি হয়। এসিটা এই দুটো যোগ করে কিন্তু এসি পাওয়া যায়, বুঝছো, এই দুটো যোগ করে কিন্তু এসি হয়। দেখো 10,000 যোগ করলে 18, অথবা কিউকে টিসিকে কিউ দিয়ে ভাগ করে কিন্তু এসি পাওয়া যেতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে এসি। এবার মূল যে জিনিসটা সেটা হচ্ছে এসিএমসি, তোমাদের সম্পর্কটা এবং এসিএমসিটা পরীক্ষায় আসবে। তো এসিএমসিটা কিভাবে করবা, চলো আমি তোমাদের কিছু দেখাই দিই এসিএমসিটা তোমরা কিভাবে করবা। ওকে, আচ্ছা, তো এসিএমসিটা যেভাবে করবা সেটা হচ্ছে পরীক্ষায় দুইটা অক্ষর নাও, আমরা দুইটাকে একই সাথে এক জায়গায় একই চিত্রের মধ্যে আঁকবো। এসিএমসির সম্পর্ক, এই উৎপাদনের পরিমাণ উপরের দিকে এসি এবং এমসি ধরবো, এসি এবং কি এমসি ধরবো। উৎপাদনের পরিমাণ হচ্ছে আমাদের ভূমি অক্ষে, ভূমি অক্ষ হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত উৎপাদনের পরিমাণ। তাহলে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, তাহলে আমরা দিলাম 1 1 2 3 4 5 6 7 8। দেখো এসি এমসি এই দুটার মধ্যে সর্বোচ্চ মান আছে 18, সর্বোচ্চ 18, সর্বনিম্ন এখানে 2 পর্যন্ত আসছে। তাহলে আমরা 2 2 করে ধরি, তাহলে 2 4 6 8 10 12 14 16 18, তাহলে 2 4 6 8 10 12 14 16 18। হ্যাঁ, চলো আমরা বিন্দুগুলো বের করি। ফার্স্টে আমরা বের করবো, সেটা হচ্ছে প্রথমে একের সাথে, প্রথমে আমরা করবো একের সাথে হচ্ছে, হ্যাঁ একের সাথে প্রথমে এসি করি। একের সাথে হচ্ছে 18, ফার্স্টে একের সাথে 18 প্রথম বিন্দু হবে এখানে, একের সাথে 18 ফার্স্ট বিন্দু এখানে। তারপর হবে 2 এর সাথে 12, এই 2 এর সাথে হবে 12, 12 মানে হচ্ছে এই বরাবর। তারপর আসছে তোমার 3 এর সাথে হচ্ছে তোমার 9.33, এই 3 এর সাথে হবে 9.33 মানে হচ্ছে এটা 8 9 9.3 এই বরাবর মনে করো। হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে 7.5, এরপর 4 এর সাথে 7.5, এটা 6 7 7.5 এখানে মনে করো। এরপর বলতে পারি 6.5, 6.5 5 এর সাথে 6.5, এটা 5 6.5 হচ্ছে এই জায়গায়। তারপর হচ্ছে 7, এটা 6 এর সাথে হবে 7 7 মানে হচ্ছে এটা 6 7 হচ্ছে এখানে। হ্যাঁ 6, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 7 মানে এখানে। তারপর হচ্ছে এরপরে 7 এর সাথে হবে 7.71, 7 এর সাথে হবে 7.71, 7.5 এখানে 7.71। তারপরে 8.75 এখানে। এগুলো সব যোগ করে দিলে যে রেখাটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এসি রেখা। এগুলো সব যোগ করলে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমাদের কি রেখা বলো, এসি রেখা। বুঝতে পারছি আমরা? এবার আসো এমসি রেখাটা আমরা একটু করি, চলো এমসি রেখাটা কেমন করবা। এমসি রেখাটা হচ্ছে একের সাথে প্রথমে আমরা একটু করি। এমসি রেখাটা পড়ি, প্রথম হচ্ছে একের সাথে 18 সম্পর্ক ফার্স্টে, অর্থাৎ এই একের সাথে প্রথমে হবে 18, প্রথম বিন্দু হবে এখানে, যেখানে ছিল সেখানেই হবে। তারপর হবে 2 এর সাথে 6, 2 এর সাথে 6 মানে এই এখানে চলে আসবে সরাসরি এখানে 2 এর সাথে 6। তারপর 3 এর সাথে হচ্ছে 2 এর সাথে 6, 3 এর সাথে হবে 4, এই 3 এর সাথে হবে 4, 4 মানে হচ্ছে এই বরাবর 4। তারপর হচ্ছে 4 এর সাথে হবে 2, এই 4 এর সাথে হবে 2, 2 মানে হচ্ছে এখানে। তারপরে 5 এর সাথে আবার 4, 5 এর সাথে আবার 4 হবে। তারপর 6 এর সাথে হবে 8, এই 6 এর সাথে হবে 8, 8 মানে হচ্ছে এই বরাবর। 7 এর সাথে হবে 12, 7 এর সাথে হবে 12, 12 মানে এই বরাবর। তারপর হবে 16, 8 এর সাথে হবে 16, 16 মানে এই বরাবর। আচ্ছা, তা আমরা বিন্দুগুলো যোগ করে দিই, এখান থেকে শুরু করবা। এটাকে আমরা বলছি কি রেখা বলো তো, এটাকে আমরা বলছি এমসি রেখা। তো এটা একটু হিজবিজ হয়ে গেছে না, আমি একটু তোমাদেরকে স্পষ্ট করে বলি। এটা যদি হয় এমসি রেখা, তাহলে এসি রেখাটা কেমন, এরকম। এমসি রেখাটা হচ্ছে এরকম। আবার নতুন করে করি। হ্যাঁ, তাহলে প্রথমে যদি বলি আমরা এমসি রেখাটা হবে এরকম, সরি এসি রেখাটা হবে এরকম। এটা যদি হয় এসি রেখা, এমসি রেখা হবে এসির সর্বনিম্ন বিন্দুতে, এমসি নিচ থেকে হাত করে উপর দিকে যায়, বুঝছো, এমসি এরকম হবে। এসি এমসির সম্পর্ক হচ্ছে এমন যে এসির সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচের হাত থেকে উপরের দিকে যায়। যেমন এখানে দেখো এই এসিটার সর্বনিম্ন পয়েন্টে এমসিটা নিচের হাত থেকে উপরের দিকে গেছে, ঠিক আছে। আচ্ছা, একটু ক্লিয়ার করে আমি তোমাদেরকে লিখে দিই, এই যে ইয়া করে দিই,
করে দিচ্ছি, সেটা হচ্ছে একটু হোয়াইট বোর্ডে যাই। হ্যাঁ, হোয়াইট বোর্ডে যাই, সেখানে বড় জায়গায় পাবো। ওকে, দেখো এটা যদি হয় আমাদের, মনে করে এসি রেখা, হ্যাঁ, এমসি রেখা কেমন হবে? এমসি রেখা হবে এসি সর্বনিম্ন পয়েন্টে, এমসি নিচ থেকে ছাদ করে উপরের দিকে যায়। হ্যাঁ, মানে উৎপাদনের শুরুর দিকে এসি এমসি দুইটাই কিন্তু হ্রাস পাচ্ছে। তুমি দেখো উৎপাদনের শুরুর দিকে, এই যে উৎপাদনের শুরুর দিকে এসি এমসি দুইটা কিন্তু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে নিচের দিকে। তবে এসি তুলনায় এমসি বেশি হারে নিম্নগামী হয়। আবার উৎপাদনের মাঝামাঝিতে এসি যেখানে সর্বনিম্ন হয় সেই পয়েন্টে এমসি এসি কে নিচ থেকে উপরের দিকে যায় এবং এই পয়েন্টে এসি এমসি মান কি হয়? সমান হয়। এটা মনে করো যে উৎপাদন শুরুর দিকে Q1 উৎপাদন পর্যায়ে, এটা মনে করো Q2 উৎপাদন পর্যায়ে, উৎপাদনের মাঝামাঝিতে। আর উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয়ে বৃদ্ধি পায়। দেখো এসিও বাড়তেছে, এমসি বাড়তেছে। উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়। তবে এসি তুলনায় এমসি কি বেশি হারে বৃদ্ধি পায়। তাহলে Q3 উৎপাদন পর্যায়ে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি কি বেশি হারে বৃদ্ধি পায়। ওকে, তাই এমসি মান বড় হয়, এসি মান ছোট হয়। আর এখানে হচ্ছে এসি মান বড় হয়, এমসি মান কি হয়? ছোট হয়। আর এখানে এসি এমসি দুটোই কি হয়? সমান হয়। তার মানে Q1 উৎপাদন পর্যায়ে এসি কি হয়? Q1 উৎপাদন পর্যায়ে এসি বড় হয়, এমসি ছোট হয়। এসি বড় হয়, এমসি কি হয়? ছোট হয়। আর Q3 উৎপাদন পর্যায়ে উৎপাদনের মাঝামাঝিতে এসি এমসি দুটোই কি হয়? সমান হয়। এসি সমান এমসি হয়ে থাকে। কেমন? এসি সমান কি হয়ে থাকে? এমসি হয়ে থাকে। আর উৎপাদনের থার্ড প্লেসে এসে এসি এমসি উভয় বাড়তে থাকে, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বাড়ে। উৎপাদন থার্ড প্লেসে এসে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়, তাই এমসি মানটা বড় হয়। এমসি মান কি হবে? এমসি বড় হবে এসির তুলনায়। ঠিক আছে, এমসিটা যখন উপর থাকে এসি কি হয়? নিচে হয়। তো এখানে আমি একটু বলি তোমাদেরকে মনে রাখার জন্য, আমি এমসি রেখাটাকে দিচ্ছি নাম দিচ্ছি তেরা রেখা, ঘাট তেরা। কতগুলো মানুষ আছে পৃথিবীতে ঘাট তেরা? হ্যাঁ, ঘাট তেরা মানুষ কেমন? যে বাড়তে বললে বেশি বাড়ে, উঠতে বললে বেশি ওঠে। অর্থাৎ নামতে বললে বেশি নামে এমসি, আবার উঠতে বললে কি বেশি তাড়াতাড়ি উঠেছে, সেটা হচ্ছে এমসি রেখা, ঘাট তেরা রেখা। বুঝে গেছে? আবার পরীক্ষা লিখে দিয়ে আসিও না ঘাট তেরা। ভাইয়া কালারগুলো চেঞ্জ করেন কেন? তুমি দেখতে পাচ্ছ না কালারগুলো? আমরা কি বুঝতেছি? পারবো? সবাই একটু বলো তো পারবে কিনা। ওকে, তাহলে এটা গেল আমাদের। এবার আসো আমরা তাহলে মোটামুটি সর্বনিম্ন উৎপাদন বিধি, আমরা হচ্ছে সর্বনিম্ন উৎপাদন ব্যয়, এটা আমরা দেখে ফেললাম। কেমন? আর দীর্ঘ উৎপাদন ব্যয়টা দরকার নাই, দীর্ঘকালীন উৎপাদন ব্যয়টা তুমি এমনিতে পারবা, স্বল্পকাল পারলে দীর্ঘকাল এমনিতেই পারবা। এরপর আসছে উৎপাদন আয়, এই টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ। উৎপাদন আয় টপিকটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের মোটায় গড়ায় প্রান্তিক আয়ের সূত্র এবং সংজ্ঞা দেওয়া আছে, একটু পড়তে হবে তোমাদেরকে। আমি সরাসরি কাজে যাচ্ছি। মূলত উৎপাদন ব্যয় মানে কি? আমরা উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে আয় করে, উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে আয় করে তাকে আমরা বলি উৎপাদন আয়। তাহলে কি বলেছি? উৎপাদিত দ্রব্য বিক্রি করে একজন উৎপাদক যে আয় করে তাকে আমরা বলছি উৎপাদন আয়। ঠিক আছে, তো এই উৎপাদন আয়টা মূলত তিন ধরনের: মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। তো মোট আয় মানে হচ্ছে, মোট আয়টা আমরা পাবো সূত্র হচ্ছে পি ইন্টু কিউ। অর্থাৎ আমি যদি বলি একটা দ্রব্য বিক্রি হয়েছে 10 টাকা করে, 10টা বিক্রি হয়েছে, তাহলে 10 100 টাকা হচ্ছে মোট আয়। এভাবে করি আমরা। আর গড় আয় কি? ওই মোট আয়কে কিউ দিয়ে ভাগ করলে গড় আয় পাবো। অর্থাৎ 100 টাকাকে তুমি 10 দিয়ে ভাগ করলে 10 পাবা, এভারেজ রেভিনিউ একটা প্রতি গড় আয় 10 টাকা পাবা। আর প্রান্তিক আয় কি? মোট আয় পরিবর্তনকে মোট কিসের পরিবর্তন? তোমার বিক্রয় পরিবর্তন দ্বারা ভাগ করলে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক আয় পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখানে এই মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়টা করবো। তবে সেটা করার জন্য আমাদেরকে আগে পণ্যটা বিক্রি করতে হবে, বাজারে গিয়ে পণ্যটা বিক্রি করতে হবে। তো বাজার গিয়ে চলো আমরা পণ্যটা বিক্রি করি। ঠিক আছে, তো বিক্রি করার জন্য আমাদের বাজার সম্পর্কে জানতে হবে। প্রথমে বলি বাজারকে আমরা নর্মালি বাজার বলতে কোনো একটা স্থানকে বুঝে থাকি। নর্মালি আমরা বাজার বলতে কোনো একটা স্থানকে বুঝে থাকি, কিন্তু ইকোনমিক্সে বাজার বলতে কোনো একটা স্থানকে বোঝায় না, বরং কোনো দ্রব্যকে বোঝায়। বলা হয় যে বাংলাদেশের চায়ের বাজার অনেক ভালো, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজার অনেক ভালো।
তার মানে বাজার বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝাবে না, বরং কোনো কি বোঝাবে, দ্রব্যকে বোঝাবে যা ক্রেতা ও বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর কষাকষির মাধ্যমে বা ভিত্তিতে ক্রয় বিক্রয় হয়ে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি, বাজার বলে থাকি। কি বলে থাকি, বাজার বলে থাকি। আচ্ছা, তো এখানে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত দুই প্রকার, মনে রাখবা। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার, দুই প্রকার। এক, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দুই নম্বর হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কয় প্রকার, দুই প্রকার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যদিও আমরা বাজারের ক্লাসিফিকেশন সম্পর্কে পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়ে আলোচনা করব, এখানে জাস্ট আমরা একটা ধারণা নিচ্ছি। হ্যাঁ, তাহলে পূর্ণ প্রতিযোগিতা বাজার একটা কি বলো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রথমে আমরা কথা বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে কি। কথার মধ্যে বোঝা যায় যেখানে প্রতিযোগিতা আছে, ভালো প্রতিযোগিতা। কথা বলিও না, ফ্ল্যাশলাইটে দাও তো। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো? আচ্ছা, আমরা হচ্ছে কি করব, আমি দেখি যদি কালকে তো পারবো না, কালকে তো আজকে সবাই খেলাধুলা দেখবা, অনেকেই আছো, যদি তোমরা পরীক্ষা দিতে তোমাদের খেলা দেখা উচিত না। তা আমরা আগামীকালকে না পারলে আমরা পরীক্ষা যেদিন হবে তার আগের দিন তো আমরা রাতে ক্লাস দিচ্ছি, ওইটা আমরা হয়তো বিকাল থেকে শুরু করব। কেমন, আমরা হয়তো 4টা-5টার দিকে শুরু করব, ওই দিন একদম আমরা সারাদিন পড়বো, ঠিক আছে? তো ওই দিনে ইনশাল্লাহ দেখা যাবে। বাকি অংশটুকু সেখানে পড়তে হবে আর কি, কারণ কালকে তো তোমার অনেকের পরীক্ষা থাকবে, পরশুদিন পরীক্ষা আছে মনে হয়, তাই না? আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে এটুকু রাখি। কি করব, আমাদের তো ইলেকট্রিসিটি চলে গেছে। ওকে, বাকিটা আমরা নেক্সট তোমাদের পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য, এই আর কি। থ্যাংক ইউ সবাইকে, আমরা বাকিটা পরে পড়বো আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা ছিল, হ্যাঁ হ্যাঁ, তো